নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আমেরিকা কান মুলে দিয়েছে ইউনূস সরকারকে। ইউনূসের আগে আওয়ামী লীগের যে 15 বছরের শাসন ছিল বাংলাদেশে, সেখানে আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলেছে, চাপানুতর হয়েছে। বাংলাদেশিরা আশা করেছিলেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমেরিকার কোলের ছেলে ইউনূস ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। পশ্চিমী দেশগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক খুবই ভালো। তাই ঢাকা এবার নিউ ইয়র্ক হবে, লন্ডন হবে। কিন্তু সে গুড়ে বালি আমেরিকা কার্যত ইউনূস প্রশাসনের কান মুলে দিয়ে বলেছে, আমরা যা আশা করেছিলাম সেই আশা তুমি পূরণ করতে পারছো না। দেখুন, হাসিনা সরকারের শেষ দফায়, মানে 2024-এ তো নির্বাচনে জিতলেন, সেই নির্বাচনে জেতার 6-7 মাস পরেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আমি ধরুন 23 সালের মাঝামাঝি সময় থেকে বলছি, বা তারও একটু আগে থেকে, আমেরিকা 3টে দাবি করেছিল বাংলাদেশের কাছে। এক, বোয়িং বিমান বাংলাদেশকে কিনতে হবে আমেরিকার থেকে। কিন্তু বাংলাদেশ আমেরিকার এই দৌত্যকে আমল না দিয়ে ফ্রান্সের কাছ থেকে বিমান কেনে। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তাই ফ্রান্সের কাছ থেকে বিমান কিনলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সমর্থন পাবেন হাসিনা। এই অঙ্ক থেকেই তিনি আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। 2, আমেরিকার বিখ্যাত কোম্পানি এক্সন মোবিল চট্টগ্রামে তেল খোঁজার জন্য সমীক্ষা চালানোর কাজ করতে চেয়েছিল। শেষ পর্যন্ত হাসিনা তাতে অনুমোদন দেন, কিন্তু সেই কাজ শুরু হয়েছিল কিনা আমার জানা নেই। 3, আমেরিকা চেয়েছিল বাংলাদেশ যেন কোয়াড সদস্য হয়। আবার চীন বলছিল না, বাংলাদেশকে কোয়াড সদস্য হওয়া চলবে না, কারণ চীনের প্রভূত বিনিয়োগ আছে বাংলাদেশে, বিশেষ করে পরিকাঠামো ক্ষেত্রে। বাংলাদেশ শেষ পর্যন্ত কোয়াডের সদস্য হয়নি। এটাও আমেরিকার একটা অসন্তোষের কারণ। চতুর্থত, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা হয় কিনে নিতে চেয়েছিল বা লিজ নিতে চেয়েছিল বাংলাদেশের কাছে। সেখানে তারা নৌঘাঁটি বানানোর পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনাটা আজকের নয়, প্রায় 2.5 দশকের পুরনো। খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন তিনি প্রায় রাজি হয়ে গিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেবেন। কিন্তু আওয়ামী লীগ এই বিষয়টা জানতে পেরে রাস্তায় নেমে প্রতিবাদ করেন। তাই বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং বিএনপির নির্বাচনে হারার পিছনে এর একটা বড় কারণ ছিল বলে পর্যবেক্ষকরা মনে করেন। তারপর 2009 সাল থেকে টানা আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমেরিকা হাসিনা সরকারের উপর প্রভূত চাপ সৃষ্টি করেছিল সেন্ট মার্টিন দ্বীপ যেন তারা আমেরিকাকে দেয়, অন্তত লিজে দেয়। কিন্তু হাসিনা মার্কিন নৌঘাঁটি বাংলাদেশের মাটিতে হোক এটা চাননি। ভারতও অবশ্যই হাসিনাকে সতর্ক করেছিল, কারণ সেন্ট মার্টিন দ্বীপে যদি মার্কিন নৌঘাঁটি হয় সেটা ভারতকে চাপে রাখারও একটা কৌশল। একই সঙ্গে চীনের আধিপত্য রক্ষার কৌশল তো বটেই। আমেরিকা ভারতের সঙ্গে যতই ব্যবসা বাণিজ্য করুক, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করুক, স্ট্র্যাটেজিক পার্টনার বলুক, ভারতের যে অ্যাসপিরেশন, সুপার পাওয়ার হওয়ার যে অ্যাসপিরেশন, চীনের প্রতিস্পর্ধী শক্তি হিসাবে এশিয়ার মাটিতে ভারতের
যে উত্থান, এটা আমেরিকার ভালো লাগার কথা নয়। ভারতও বুঝতে পেরেছিল সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জে আমেরিকার নৌঘাঁটি হলে সেটা একই সঙ্গে যেমন চীনের উপর নজরদারি করার কৌশল হবে, তেমনি ভারতের নাকের ডগায় আমেরিকার নৌঘাঁটি থাকলে সেটা ভারতের পক্ষেও অস্বস্তির কারণ হবে। সমস্ত কিছু বিবেচনা করে হাসিনা কিন্তু সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দিতে রাজি হননি, যদিও আমেরিকার আধিকারিকরা বারবার বলেছেন যে এরকম কোনো উদ্দেশ্য তাদের ছিল না। দেখুন, 2024 নির্বাচনের আগে ঢাকায় যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করতেন, তাদের দলে চলে যেতেন, কয়েকজন তাদের দপ্তরে চলে যেতেন, কয়েকজন সেনাকর্তা আওয়ামী লীগ নেতাদের ভিসা বাতিল করেছিল আমেরিকা। তাদের বক্তব্য ছিল যে অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক নির্বাচন হতে হবে যাতে সমস্ত রাজনৈতিক দল তাতে অংশ নিতে পারে। শেখ হাসিনা যে নির্বাচনটা করেছিলেন তাতে 40% টার্ন আউট হয়। বিএনপি সেই নির্বাচনে অংশ নেননি। তারা চেয়েছিলেন যে তদারকি সরকারের মাধ্যমে নির্বাচন হোক, কিন্তু হাসিনা সেটা চাননি। সেই নির্বাচনকে বাংলাদেশের বহু মানুষ প্রহসন বলে মনে করেন। কার্যত 2009 কথা বাদ দিন, তারপরে যে নির্বাচন হয়েছে 14 সালের পর থেকে, সেই সব নির্বাচনই প্রহসন, ভোটের নামে প্রহসন, বিরোধীদের কণ্ঠস্বর রুখে দেওয়ার প্রয়াস বলে বাংলাদেশের বিরোধী দলগুলো এবং অবশ্যই জনগণের একটা বড় অংশ মনে করে। দেখুন, শেখ হাসিনা কিন্তু স্বৈরাচারী হয়ে উঠেছিলেন। এই ধরনের পরিবার কেন্দ্রিক দলের যিনি নায়ক বা নায়িকা হন, সর্বাধিনায়ক বা সর্বাধিনায়িকা, তারা একটা সময়ের পর স্বৈরাচারী হয়ে ওঠেন। পৃথিবীর বিভিন্ন দেশে তার উদাহরণ রয়েছে, হাসিনা তার ব্যতিক্রম নয়। একদিকে আওয়ামী লীগের নেতারা ফুলে ফেঁপে উঠেছেন, সেনাকর্তাদের একটা অংশ দুর্নীতিতে যুক্ত হয়েছেন, বিদেশে টাকা পাচার করে সম্পত্তি কেনা হয়েছে। যেমন বাংলাদেশ ব্যাংকে ঢাল করে আওয়ামী লীগের ঘনিষ্ঠ যারা একসময় বাংলাদেশে বেসরকারি ব্যাংক চালু করেছিলেন, তারা কিন্তু ব্যাংকিং ব্যবস্থাকে কার্যত তছনছ করে দিয়েছিলেন। প্রভূত দুর্নীতির সাহায্যে তারা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সর্বনাশ করেছিলেন। এখন দেখুন, বাংলাদেশে বিভিন্ন বেসরকারি ব্যাংকে টানাপোড়েন চলছে। আমানতকারীদের আমানত আদৌ সুরক্ষিত থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যেমন ন্যাশনাল ব্যাংক এবং আরো কয়েকটি ব্যাংক আছে। তো আর্থিক ব্যবস্থাটা আওয়ামী লীগের স্বজন পোষণ দুর্নীতির জন্য ভেঙে পড়েছিল এবং সেটা অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থাটা ঠিক তো করতেই পারেনি, উপরন্তু তারা এমন এমন গাজোয়ারি পদক্ষেপ নিচ্ছে তা বাংলাদেশের মানুষ তাদের ব্যাংকে যে আমানত গচ্ছিত রেখেছেন তারা সেই আমানতের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হচ্ছে। কয়েকদিন আগে মার্কিন মুলুকে গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্তর্বর্তী সরকারের আর্থিক উপদেষ্টা। তারা ডিপ্লোম্যাটিক ভিসা নিয়ে গিয়েছিলেন। কি হয়েছে জানেন? কোথায় ডেমোক্র্যাটদের কোলের ছেলে বাইডেন তার অন্তর্বর্তী সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা, বাংলাদেশের রিজার্ভ ব্যাংক, যেটা আমাদের রিজার্ভ ব্যাংক বাংলাদেশে তো রকম আসে, বাংলাদেশ ব্যাংক, তার গভর্নর গেছেন IMF এর বৈঠকে যোগ দিতে। তাকে তো রেড কার্পেট পেতে স্বাগত জানানো হবে। তা না করে তাদের নামে মামলা ঠুকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমেরিকার একটা কোর্টে। ভাবতে পারেন? যদিও এই
মানে মামলাটা যেটা দায়ের হয়েছে সেই অভিযোগটা কিন্তু বিএনপি জমানা, কিন্তু ইউনূস এখন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা, বাইডেন তাকে আলিঙ্গন করছেন, বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন তার প্রশংসায় পঞ্চমুখ, তার সরকারের দুই অধিকর্তা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে মকদ্দমা ঠুকে দেওয়া হয়েছে আমেরিকার একটা কোর্টে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এটা বাংলাদেশের মানুষ চমকে উঠেছেন। এটা অবশ্যই আমেরিকার একটা কৌশল ইউনূসকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ ইউনূস যে প্রত্যাশা জাগিয়েছিলেন সেই প্রত্যাশার ফানুস চুপসে গেছে, বেলুনটা ফুটো হয়ে গেছে। ইউনূস যে প্রশাসক হিসাবে নিদারুণ ব্যর্থ সেটা প্রতিদিন প্রমাণ হচ্ছে। বাংলাদেশের মানুষ তো বুঝতেই পাচ্ছেন তাদের স্বপ্নভঙ্গ হয়েছে, এবং ইউনূসের মূল মদতদাতা আমেরিকা তারাও কিন্তু বুঝতে পারছে যে ইউনূসকে সামনে রেখে তাদের অভীষ্ট পূরণ হবে না। আমেরিকার সরকারের বিভিন্ন সংস্থা আছে যারা মানবাধিকার, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য সরব হন, তারাও কিন্তু নিয়মিত ইউনূস সরকারকে মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের বিষয়ে সতর্ক করছে। এমনকি রাষ্ট্রপুঞ্জের যে মানবাধিকার সংগঠন আছে তারা বাংলাদেশে অফিস পর্যন্ত খুলবে। তাহলে আমেরিকার মোহভঙ্গ হয়েছে, বাংলাদেশের জনতার বিপুল অংশের মোহভঙ্গ হয়েছে। ইউনূসকে তারা ভেবেছিলেন সর্বরোহর বিষণ্ণকরণী, পশ্চিমী দুনিয়ার ডার্লিং ইউনূস, ঢাকাকে লন্ডন করে দেবেন বা ওয়াশিংটন করে দেবেন, নিউ ইয়র্ক করে দেবেন। কিছুই তো সেটা হয়নি। উপরন্তু যেটা হয়েছে, 12টা ডিমের দাম বাংলাদেশি টাকায় প্রায় 160। বিদেশি মুদ্রার ভান্ডার ক্রমেই সংকুচিত হচ্ছে, কয়লা আমদানি করতে পারছে না বাংলাদেশ। তাহলে কয়লা আমদানি বন্ধ হলে তো বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে। আদানি পাওয়ার, যারা বাংলাদেশের সরকারের সঙ্গে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট আছে, তারা বকেয়া পাচ্ছে না। তারা বলেছে যে বকেয়া না মেটালে তারা কিন্তু এবার বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দেবেন। এখন তারা যে পরিমাণে বিদ্যুৎ আগে সরবরাহ করত তার অর্ধেক সরবরাহ করছে, এবং তারা কার্যত অন্তর্বর্তী সরকারকে চরমপত্র দিয়ে দিয়েছে যে তাদের বকেয়া মেটানো না হলে তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ করবে না। এই অবস্থা চললে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে যাবে বা অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের আশঙ্কা থাকবে। দেখুন, বাংলাদেশে বিনিয়োগ চলে যাচ্ছে, নতুন করে বিনিয়োগ হচ্ছে না। যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশের বিদেশি মুদ্রা উপার্জনের একটা অন্যতম মাধ্যম ছিল, সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে। বাংলাদেশের যারা শিল্পপতি বা শিল্প গোষ্ঠী, তারা এই চূড়ান্ত অরাজকতার জন্য নতুন করে বিনিয়োগ করছেন না। যা চলছে চলছে, নতুন বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। যে বিদেশিরা বাংলাদেশকে মনে করত যে বিনিয়োগের গন্তব্য হতে পারে, পরিবর্তিত পরিস্থিতিতে তারা থমকে দাঁড়িয়েছে। চীনও এখন নতুন করে বিনিয়োগ করার আগে দুবার ভাবছে। আর আমেরিকা ইউনূসকে সামনে রেখে যে আশা করেছিল যে তাদের সবকটা লক্ষ্যই ইউনূস পূরণ করতে পারবে, কিন্তু ইউনূস কোনোটাই পূরণ করতে পারেনি। উপরন্তু ইউনূস প্রশাসনের উপর বাংলাদেশিদের ক্ষোভ বাড়ছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মানুষ থেকে শুরু করে ঢাকার অভিজাত অঞ্চলে বসবাসকারী মানুষ, তারা কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছেন যে এই অরাজক পরিস্থিতির বিরুদ্ধে। আসলে ইউনূসের কিছু করার নেই।
অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণও তার হাতে নেই। অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি আসিফ নজরুল, নাহিদ ইসলাম, সার্জিস আলম আর ওই হাসনাত বলে ছেলেটি। তার মধ্যে নাহিদ তথ্য সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা বা মন্ত্রী, আসিফ নজরুল হচ্ছে আইন উপদেষ্টা। এই আসিফ নজরুল লোকটি হচ্ছে অত্যন্ত সাম্প্রদায়িক জঙ্গিদের মদতদাতা। আনসারুল্লাহ বাংলার প্রধানকে তিনি জেলমুক্ত করিয়েছেন, তাকে হেলিকপ্টারে করে নিয়ে গেছেন তার বোনের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য। প্যারোলে মুক্তি পেয়েছেন, সম্ভবত তিনি জামিনও পেয়ে যাবেন, এবং তিনি যা বক্তৃতা দিচ্ছেন ভারতকে লক্ষ্য করে এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক মুক্তমনা মানুষদের লক্ষ্য করে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। ইউনূসের কিছু করণীয় নেই, তাকে ক্ষমতায় টিকে থাকতে হলে এই আসিফ নজরুলের মতো লোকদের কথায় চলতে হবে। এই আসিফ নজরুল বলুন, নাহিদ ইসলাম বলুন, সার্জিস আলম বলুন, এরা একসময় শেখ মুজিব এবং শেখ হাসিনার বন্দনায় এমন এমন সব কথা বলেছে, সমাজ মাধ্যমে সেগুলো ঘুরে বেড়াচ্ছে। তারপর তাদের এই 180 ডিগ্রি ঘুরে যাওয়া, আওয়ামী লীগের জমানায় সবকিছু খারাপ, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার সচেতন প্রয়াস, এগুলো বাংলাদেশের মানুষ কিন্তু গ্রহণ করতে পারছেন না। তারা বলছেন এগুলো বাড়াবাড়ি হচ্ছে। শেখ হাসিনার শাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে চেয়েছিল এবং সেই জন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল। ডক্টর ইউনূসের মতো একজন পরিচিত মানুষ, যিনি পশ্চিমী দুনিয়ায় যার খুব কদর আছে, তিনি বাংলাদেশের হাল ধরলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, এটা বাংলাদেশের বহু মানুষ এটা কিন্তু ভেবেছিলেন। অনেকে মোহাম্মদ ইউনূস এবং এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আহ্বায়ক বা নেতাদের সর্বরোগর বিশল্যকরণী বলে মনে করেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 3 মাস অতিক্রান্ত হচ্ছে, বাংলাদেশ আগে যা ছিল তার থেকে অবস্থা বহু গুণে খারাপ হয়েছে। যে কোনো বাংলাদেশি এটা বলবেন, কারণ তাদের প্রতিদিনের যাপনের ক্ষেত্রে অনেক রকম বাধা হচ্ছে, এটা তারা এক্সপেক্ট করেনি। আমেরিকার ডার্লিং ইউনূস বাংলাদেশকে একবারে ভোল পাল্টে দেবেন, কোটি কোটি ডলার বিদেশি বিনিয়োগ আসবে, বাংলাদেশ ঢাকা পৃথিবীর বড় বড় শহরগুলোর সঙ্গে এক আসনে বসতে পারবে, এটা বাংলাদেশিদের অ্যাসপিরেশন ছিল। কোনোটাই পূরণ হয়নি, বরঞ্চ বাংলাদেশকে যেভাবে গড়া হয়েছিল, শেখ হাসিনার অনেক রকম স্বৈরাচারের অভিযোগ আছে, সেগুলো অধিকাংশই সত্যি। ক্ষমতায় থাকার জন্য তিনি মৌলবাদীদের সঙ্গে আপোষ পর্যন্ত করেছিলেন, কিন্তু তার আমলেই পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশে মেট্রো চলছে, পরিকাঠামোয় উন্নতি হয়েছে, অনস্বীকার্য। একটা মহল থেকে বলা হচ্ছে 2 লক্ষ কোটি টাকার দেশের সম্পদ নষ্ট হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। তাহলে অর্থনীতি ভঙ্গুর, বেরোজগারি বাড়ছে, তারপর আইন শৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই। পুলিশ হয়তো থানায় ফিরেছে, কিন্তু পুলিশ এখন অত্যন্ত নিজেদের গুটিয়ে রেখেছে, কারণ যেভাবে পুলিশদের মারা হয়েছে, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে একেবারে তালিবানি কায়দায়, ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোপানো হয়েছে, এরপরে পুলিশ কিন্তু এখন সেভাবে পথে নেমে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নামেনি। সেনাবাহিনী আছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায়। তারপর ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার তো বাড়ছেই। ইসকনের
চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা 8 দফা দাবি করেছেন। তারা বলেছেন দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে, এবার তারা পাল্টা প্রতিরোধের রাস্তায় নামবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে। কারণ তারা বলছেন যে এই দেশ তাদেরও, এখানে তারা জন্মেছেন, বড় হয়েছেন, এখানেই তারা পঞ্চভূতে বিলীন হবেন। তাই কোনো অবস্থাতেই দেশের মাটি ছাড়ার ইচ্ছা তাদের নেই। তারা 8 দফা দাবি জানিয়েছেন এবং সেই দাবি না মিটলে তারা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত লং মার্চ করবেন। এখন বিভিন্ন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের যেসব ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেমন ইসকন বলুন, আরো 2-1টি প্রতিষ্ঠান, তারা কিন্তু এই আন্দোলনের সামনের সারিতে। তবে রামকৃষ্ণ মঠ ও মিশনকে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। এর কারণ ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ বলে বাংলাদেশের একটা সংগঠন ছিল, তার যিনি কর্তা ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, চট্টগ্রামের মানুষ রানা দাশগুপ্ত, তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। তিনি সম্ভবত গ্রেপ্তারি এড়াতে আত্মগোপন করে আছেন, আইনজীবীদের মাধ্যমে মামলা লড়ছেন। তাই এই ঐক্য পরিষদের নেতৃত্ব আড়ালে চলে গেছেন, নির্যাতন এবং নিপীড়নের ভয়ে এই শূন্যস্থানটা পূরণ করছেন বাংলাদেশের সনাতনীদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃত্ব। তাই ধর্মীয় সংখ্যালঘুদের আন্দোলনের ধরনটা পাল্টে গেছে। এটাও ইউনূস সরকারের কাছে একটা কি বলবো আর কি বিড়ম্বনার কারণ। এবং পশ্চিমী গণমাধ্যম ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনাকে ফলাও করে প্রচার করছে। বাংলাদেশে দেখুন মেইনস্ট্রিম মিডিয়া এখন ওই অন্তর্বর্তী সরকারের কথায় উঠছে, কথায় বসছে। তাদের টিভি চ্যানেল বলুন বা খবরের কাগজে এই ধরনের ঘটনা খুব একটা উল্লেখ নেই, কিন্তু সমাজ মাধ্যমে বলুন বা পশ্চিমী গণমাধ্যমে বলুন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের যে কিরকম নিপীড়নের মুখে পড়ছেন তার প্রতিবেদন বেরোচ্ছে। এবং পশ্চিমী দুনিয়া ইউনূসকে কার্যত চেপে ধরেছেন যে এভাবে সরকার চললে তাদের যে লক্ষ্য, বিশেষ করে আমেরিকার, সেই লক্ষ্য তো পূরণ হবে না। অতএব তারা ইউনূস সরকারকে কিন্তু কার্যত কান মুলে দিয়েছেন, কার্যত আলটিমেটাম দিয়েছেন। আমেরিকার সমর্থনেই তো ইউনূস এসছেন। এই অভ্যুত্থান তো হঠাৎ করে হয়নি, মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে। ইউনূস নিজে বলেছেন এবং তিনি ওই চক্রান্তের অংশীদার ছিলেন। বিদেশে বসে তিনি এই চক্রান্তের একজন শরিক ছিলেন। যখন এই ঘটনা ঘটছে তখন তিনি প্যারিসে অলিম্পিক দেখছেন। তাহলে অলিম্পিক দেখছেন আর বাংলাদেশের মাটিতে ঘটে চলা ঘটনা প্রবাহের দিকে তার নজর নেই? এটা তো হতে পারে না। তাকে যে অন্তর্বর্তী সরকারের মাথা করা হবে এসব তিনি আগে থেকে জানতেন। দীর্ঘদিন ধরে তলায় তলায় তিনি এই অভ্যুত্থানকে সমর্থন করেছেন, নানাভাবে করেছেন। আগামী দিনে সেগুলো বেরিয়ে আসবে। যখন শেখ হাসিনা চলে গেলেন, যখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা অন্তর্বর্তী সরকার গঠন করলো, তখন তারা ইউনূসকে ডাকলো। ইউনূসকে তারা যে ডাকবেন সেটা ইউনূস জানতেন। এটাই হচ্ছিল ছাত্রদের সঙ্গে পশ্চিমী দুনিয়ার যারা এই অভ্যুত্থানের মদত দিয়েছেন তাদের চুক্তি। ছাত্ররা অভ্যুত্থান করলে আমেরিকা সহায়তা করবে, বিনিময়ে তাদের পছন্দের লোক ইউনূসকে শীর্ষ পদে বসাতে হবে। দ্যাট ওয়াজ দ্য ডিল। এই অবধি সব ঠিক ছিল। ইউনূসের উপর আমেরিকার প্রত্যাশা ছিল যে ইউনূস একদম ভক্ত রামপ্রসাদের মতো। ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে বলেছিলেন না, যেমন চালাও তেমনি চলি। তা আমেরিকা ভেবেছিল ইউনূস আমেরিকার যা বলবেন তাই করবে, কিন্তু সেটা হচ্ছে না। ইউনূস চেষ্টা করলেও পারছে না, কারণ অতি মৌলবাদী কিছু দল এই সরকারকে সমর্থন করছেন। যেমন ফারাদ বাজার, এই ভদ্রলোক বামপন্থী। তিনি এখন
বামপন্থী ইসলামিক হয়েছেন। আমি এটা বুঝতে পারলাম না, বামপন্থার সঙ্গে বামপন্থী ইসলামিক বিষয়টা কি? বামপন্থীরা তো ধর্মকে আফিম বলে মনে করে। এই ফরহাদ মাজার আগুনকর বিপ্লবী ছিলেন। 71 সালে আমাদের পশ্চিমবঙ্গে যে নকশাল আন্দোলন হয় তাতে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশে করতে চেয়েছিলেন। আনসারদের যখন বিদ্রোহ হয়, বিএনপি জমানায়, তিনি সেই বিদ্রোহকে সমর্থন করেন, জেলে যান, জেল থেকে মুক্তি পান, দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। ফিরে এসে হঠাৎ ধর্মগুরুর বেশ ধারণ করে তিনি এখন মৌলবাদের সমর্থনে প্রচার করেন। এই যে বাইডেন ইউনুসকে জড়িয়ে ধরলেন, এই ফরহাদ মাজার অসন্তুষ্ট হয়েছিলেন, বলেছেন না বাইডেনের হাতে নিরীহ প্যালেস্টাইনিদের রক্ত লেগে আছে, ইসরায়েলের সমর্থক আমেরিকা। ইউনুস কিভাবে বাইডেনের সঙ্গে এরকম জড়িয়ে ধরলেন বাইডেনকে? এ তো ঠিক নয়। এই হচ্ছে ফরহাদ মাজার। মাহফুজ আলম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের, তার গুরু হচ্ছে এই ফরহাদ মাজার। এই লোকটার সঙ্গে ভারতের অতি বামদের যোগাযোগ ছিল এক সময়, কারণ এই অতি বাম যে সবসময় সমাজ বদলের স্বপ্ন দেখে কিন্তু পথ ঠিক করতে পারে না। একজন বামপন্থী কিভাবে একজন উগ্র মৌলবাদী হয় বলতে পারে? বামপন্থার মধ্যে উগ্রতা আছে, কিন্তু বামপন্থা সচেতনভাবে ধর্মকে দূরে সরিয়ে রাখে। তারা ধর্ম বলেন ব্যক্তিগত বিষয়, ধর্ম আফিমের মতো, এটা বলে তো বামপন্থীরা। তা সেই লোকটা কিভাবে হঠাৎ করে একদম ধর্মগুরুর বেশে কার্যত শরিয়া যাতে বাংলাদেশে চালু হয় তার জন্য সওয়াল করে চলেছেন? এই হচ্ছে হচপচ অবস্থা। একদিকে জামাতের যা ইসলাম সম্পর্কে যা মূল্যায়ন, তাদের চোখে একজন আদর্শ মুসলমান যা হওয়া উচিত ইউনুসটার ধারে কাছে দিয়ে যান না। তিনি ঘোষিত নাস্তিক, সমকামীদের পক্ষে সওয়াল করেন। এখন আমেরিকার চাপে পড়ে ইউনুসকে সবাই মেনে নিয়েছেন, কিন্তু জামাতের যা আদর্শ তার সঙ্গে ইউনুস খাপ খায় না। একদিকে ফরহাদ মাজার, তিনি ইউনুসের কাজকর্ম পছন্দ করছেন না। আসিফ নজরুল, যিনি এই সরকারটাকে চালাচ্ছেন, একেবারে গোড়া মৌলবাদী, ভারত বিদ্বেষী, সনাতন বিদ্বেষী। নইলে এই লোকটা বলতে পারে যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করে? কোন তথ্য থেকে তিনি পেলেন? আসলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বা সনাতনী যারা, তাদেরকে ভারতীয় বলে মনে করেন এই আসিফ নজরুলের মতো লোকেরা। তার পরিবারকে তো আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন, তিনি আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন। এরপর তিনি নিজেও হয়তো কোনোদিন রাতের অন্ধকারের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকাগামী বিমান চেপে পালিয়ে যাবেন। সার্জিস নাহিদও পালিয়ে যাবে। সেদিন খুব দূরে নয়, কারণ এই ধর্মান্ধ, স্বৈরাচারী, গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী, গায়ের জোরে সবকিছু দখল করার মানসিকতা যাদের, তারা কিন্তু বাংলাদেশের মসনদে আছে। বিপ্লব হলে প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে। বাংলাদেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকেন এই অনাচারের বিরুদ্ধে, তখন পালাবার পথ পাবেন না এইসব উপদেষ্টারা। এটা আগাম আন্দাজ করেই কি আসিফ নজরুল পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে উঠছে। আমেরিকা ইউনুসের উপরে যে ভরসা করেছিল, সেই ভরসা তাদের আর নেই। তাদের এখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। তারা এই মুহূর্তে কিছু করতে পারছে না, ইউনুসকে চাপ দিচ্ছে। এমনও হতে পারে বাধ্য হলেন ইউনুস ক্ষমতা থেকে সরে দাঁড়াতে, এবং তখন যে ভ্যাকুয়াম তৈরি হবে, ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এবং তাদের নেতৃত্বেই কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে, এবং তারপর সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে দেশে সাধারণ নির্বাচন হবে। এই অবস্থা যদি চলতে থাকে,
যদি জোর চার মুল্লুক তার এই নীতি নিয়ে এই ছাত্র জনতা বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষই এবার প্রতিবাদের রাস্তায় নামবে। আমরা নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতির উপর। কেন? আমাদের 4000 কিলোমিটারেরও বেশি জল এবং স্থল সীমান্ত আছে বাংলাদেশের। বাংলাদেশ 3 দিক দিয়ে ভারতবর্ষ। বাংলাদেশ ভারতের তুলনায় অনেক ছোট দেশ, দুর্বল দেশ, কিন্তু তা সত্ত্বেও পিঁপড়ে কামড়াতেও তো লাগে। যেভাবে আসিফ নজরুল এবং তার সাঙ্গপাঙ্গরা আন্তর্জাতিক ভাবে কুখ্যাত দুষ্কৃতী সন্ত্রাসবাদীদের জেল মুক্তি ঘটিয়েছে এবং তারা যেভাবে প্রকাশ্যে ঘুরে বেরিয়ে হুমকি দিচ্ছে ভারতকে, তা ভারত সরকার তো চুপচাপ বসে থাকতে পারে না। তারা পরিস্থিতির উপর নজর রাখছে, কূটনৈতিকভাবে আলাপ আলোচনাও চালাচ্ছে, চাপ দিচ্ছে ইউনূস সরকারকে যাতে সেখানকার সংখ্যালঘুদের মানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা অন্তর্বর্তী সরকার নিশ্চিত করে। কিন্তু এখনো পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে কিছু শুকনো প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাওয়া যায়নি। এমনকি যশোরেশ্বরী কালী মন্দিরে, যেটা আমাদের সতীপীঠ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 সালের মার্চ মাসে মা কালীকে সোনার মুকুট দিয়েছিলেন, সেই সোনার মুকুট চুরি গেছে, এখনো পর্যন্ত তা উদ্ধার হয়নি। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ হলো যে আমেরিকা এই অভ্যুত্থানের নেপথ্য শক্তি হিসাবে ছিল বলে অনেকে মনে করেন। যে ইউনূসকে ঘিরে বাংলাদেশিরা স্বপ্ন দেখেছিল যিনি সোনার বাংলা করবেন, সেই ইউনূসের ব্যর্থতা এখন দুনিয়ার সামনে পরিষ্কার হয়ে গেছে এবং তার মদতদাতা আমেরিকাও বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অপদার্থ ছাড়া আর কিছু নন। এমনও হতে পারে বাধ্য হলেন মাঝপথে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিতে এবং এই দেশ থেকে চলে যেতে, মানে বাংলাদেশ থেকে চলে যেতে।